অশান্তি তৈরি, ময়দানে গীতা পাঠের দিন আমিষ খাদ্য বিক্রি করার জন্য একজনকে মারধর করা হয়েছে। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, অশান্তি তৈরি হয়েছে, সেখান থেকে শাসক থেকে বিরোধী দল রাজ্যে যারা রয়েছে তাদের কতটা ব্যর্থতা রয়েছে বলে মনে করছেন? দেখুন, আমাদের বাংলার আমরা রুচিশীল বলে দাবি করতাম, আজ বাংলায় আমরা দেখাতে পেরেছি ভারতবর্ষকে আমরা সেই রাজনৈতিক রুচি, সেই মানসিকতা, সেই ঔদার্য, সেই আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছুকে আমরা বিসর্জন দিয়ে দিয়েছি। সবকিছুকে বিসর্জন দিয়ে দিয়েছি আমরা। মন্দির মসজিদ এই বাংলায় কোনোদিন কোনো নির্বাচনের হাতিয়ার ছিল না। এগুলো রিসেন্ট ফেনোমেনা, বিশেষ করে 2014 পরের ফেনোমেনা, পোস্ট 2014 ফেনোমেনা মন্দির মসজিদ। তার আগে ভারতবর্ষের অন্য জায়গায় নিশ্চয়ই ছিল, বাংলা কিন্তু সেগুলো ছিল না। 2011 আগে পর্যন্ত আমরা তো ভোট করেছি, আমরা কোনোদিন এখানে মন্দির মসজিদটি কখনো ভোট আমরা করিনি। ভারতবর্ষের অন্য প্রান্তে কি জানি না, পশ্চিমবঙ্গের কথা বলছি আমি। 2011 সালে এই সরকার আসার আগে পর্যন্ত প্রি 2011 এটা ছিল না। এই ফেনোমেনা পোস্ট 2011 আরো বেশি করে অ্যাকিউট হয়েছে পোস্ট 2014, অর্থাৎ 2014 সালের পর, 2011 সালের পর যখন এই সরকার আর দিল্লিতে বিজেপি সরকার এসছে, তখনই দেখুন সারা দেশ জুড়ে এবং সেই সঙ্গে সঙ্গে বাংলাতেও নির্বাচনের আগে হিন্দু মুসলমানের বিভাজন, মন্দির মসজিদ নামে ভোট, এগুলো শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবেই এটা বাংলার জন্য একটা অশনি সংকেত বলে আমি মনে করি। ভোট আসবে যাবে, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু সমাজের ক্ষত যদি তৈরি হয়, সেই ক্ষত নিরাময়ের জন্য, সেই ক্ষত সারানোর জন্য কোনো রাজনৈতিক দল কিন্তু আসবে না। এখানকার সমাজের সকলকে আমাদের একসঙ্গে থাকতে হবে। সেই জায়গাটা দাঁড়িয়ে রাজনৈতিক দলগুলো আজকে যেটা করছে সেটা দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে। শঙ্খনাদ করে গীতা পাঠ হচ্ছে, ঠিক আছে, আপনারা যত খুশি গীতা পাঠ করুন, আপত্তি নাই, কিন্তু একটা গরিব মানুষ, সে সেখানটায় বিক্রি করতে হয়েছে প্যাটিস, তার প্যাটিসের মধ্যে চিকেন ছিল, তাকে মারার অধিকার কারোর নেই। তার প্যাটিস আপনাদের খেতে বলেনি? যারা আপনার শঙ্খ বাজাচ্ছিলেন তাদেরকে সে বলেনি, ভাই শঙ্খ বাজানোর পর আমার প্যাটিস খেয়ে যাও, আমার চিকেন প্যাটিস খেয়ে যাও? খাদ্য মানুষের নিজস্ব অধিকার, যে যা খুশি মনে করবে কাপ খেতে পারে, কোনো রেস্ট্রিকশন থাকে না এখানটায়। আমাদের একটা মৌলিক অধিকার, মানবিক অধিকার, সবকিছু অধিকার, সব কেড়ে নেবে এরা। গীতা পাঠ কি শিখিয়েছে এগুলো? বাংলার এই বাতাবরণকে দূষিত করা হচ্ছে এই রাজনৈতিক আবহে। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত দুশ্চিন্তার কারণ, উদ্বেগের কারণ বলে আমি মনে করি। সংখ্যালঘু বঞ্চনার সুর এবার এসআইআর করতেও কেন্দ্রীয় বাহিনী, বিরোধের বাঁচাকে এবার ইংলিশ কমিশনে যা করার করুক বলল সুপ্রিম কোর্ট। দেখুন, একটা বিএলওকে বাঁচাতে যদি কেন্দ্রীয় বাহিনী লাগে, এর থেকে দুর্ভাগ্যের লজ্জা আর তো কিছু হতে পারে না। প্রত্যেক রাজ্যে তার নিজস্ব, আমাদের যে ফেডারেল স্ট্রাকচার, যেখানে আমাদের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেখানে কথায় কথায় কেন্দ্রীয় বাহিনীতে গিয়ে হস্তক্ষেপ করতে পারে না। যায় না এই ব্যাপারে নির্বাচন কমিশন কি চাইছে বা বুঝছে, কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে তাদের প্রমাণ করে দিয়েছে তারা পশ্চিমবঙ্গের জন্য প্রস্তুত ছিল না। তারা প্রমাণ করে দিয়েছে বিনা প্রস্তুতিতে তারা পশ্চিমবঙ্গে এসআর করতে নেমেছে। আর তারা এটাও দেখছে যে বিহারের মতন এই পশ্চিমবঙ্গের মানুষের সচেতনতা এতটাই বেশি যে এখানটায় যা খুশি তাই করা যাবে না। সেই কারণেই এখন কেন্দ্রীয় বাহিনী, এই বাহিনী, সেই বাহিনী, বিএলও বা সব নিয়ে একটা যেটা প্রয়োজন নাই সেই প্রয়োজনের কথাগুলো বলছে। আপনাদের সব থেকে আপনারা লাইভ স্ট্রিম করুন না, যে স্কুটিনিটা হবে লাইভ স্ট্রিম করুন, সবাই দেখতে পাক, মানুষও দেখতে পাক। আজকে তো ডিজিটাল জমানা, স্কুটিনি যেটা হবে আমি দাবি করছি লাইভ স্ট্রিমিং হোক, যেখানে স্কুটিনি হবে ক্যামেরা লাগিয়ে দেওয়া হোক, সব মানুষ দেখতে পাক, যে ভোটার সেও দেখতে পাক, যে ভোটার না সেও দেখতে পাক, এটা সব থেকে ভালো হবে। লাইভ স্ট্রিমিং হোক, কারোর কোনো বক্তব্য থাকবে না। পশ্চিমবঙ্গে ভোটার কারচুপি হবে, জ্যান্ত মৃত, মৃত জ্যান্ত তো হবে, পশ্চিমবঙ্গের রেওয়াজ, এটা ধরার দায়িত্ব এসআইআর, চুনাব নির্বাচন কমিশনে। সেটা করুন, আমরা তো চাইছি সেটা, কিন্তু কোনো বৈধ ভোটারকে অবৈধ করা যাবে না, এটাই আমাদের এজেন্ডা। দেবরাজ তিনি বলছেন বঞ্চনার জন্য এবং আবেগ নিয়ে বাবলির দরবারে সংখ্যালঘু মনে করেন দেবরাজ বিধায়ক হুমায়ুন সংখ্যালঘু নেতা হওয়া তৃণমূলের মধ্যে কি একটা এদিক জন্ম? না, এই যে হুমায়ুন জাগত দেবরা, সে নিজে খুব একটা হিনিয়াস অফিসার। সে আমাকে খুন করানোর চেষ্টা করেছিল জেলখানার মধ্যে,
আসামিদেরকে ফিট করে চ্যালেঞ্জ করলে আমাকে যখন তদন্তকারী আসুক সব বলতে পারবো আমি, আপনাদের মিডিয়ার সামনে বলছি। ও যখন এখানকার এসপি ছিল, ওই হুমায়ুন কবির, আজকে ডেবরার না গাবড়ার কোট বিধায়ক, একটা হিনিয়াস এলিমেন্ট। সে জেলখানার মধ্যে ক্রিমিনালদের সঙ্গে দিনের পর দিন মিটিং করে অধীর চৌধুরীকে খুন করতে চেয়েছিল মমতা ব্যানার্জির নির্দেশে। তাদেরকে বলে দিয়েছিল যত টাকা লাগে লাগুক, ছেড়ে দেবো, খুন করে আবার ঢুকিয়ে দেবো। এই সেই হুমায়ুন কবির, যার আমলে এই মুর্শিদাবাদে প্রথম আমাদের কংগ্রেসের এমএলএ কে ভাঙানো শুরু হয়েছিল। ভয় দেখিয়ে কংগ্রেস একটা এমএলএ কে ভাঙিয়ে তৃণমূলে জয়েন করেছিল। তার পুরস্কার হিসাবে তাকে মমতা ব্যানার্জি বড় বড় পদ দিল, তাকে এমএলএ করলো, মন্ত্রী করলো। আমি আবার বলছি হিনিয়াস এলিমেন্ট। কেন্দ্রীয় মন্ত্রী ডেবরার হুমায়ুন কবির কথা বলছি, কিন্তু আমি মুর্শিদাবাদের হুমায়ুনের কথা এই প্রসঙ্গে আনছি না। আমি ডেবরার হুমায়ুন কবির যার কথা রেফার করলেন তার কথা বলছি, হিনিয়াস এলিমেন্ট। দাদা, কেন্দ্রীয় মন্ত্রী সাদা পাতা দেখিয়ে বিক্ষোভ তৃণমূল সাংসদদের সংসদ ভবনে চত্বরে পশ্চিমবঙ্গে বকেয়া মেটানোর দাবিতে স্লোগান বিক্ষোভ। করতেই পারে, বাংলার দাবি মেটানোর দায়িত্ব কেন্দ্রের, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এতদিন চুপ করেছিল কেন? বিষয়টা যে পশ্চিমবঙ্গ সরকার এতদিন চুপ করেছিল কেন? এটা আমাদের আইনগত অধিকার। এই আইনি অধিকার আদায়ের জন্য হাইকোর্ট, সুপ্রিম কোর্ট কেন হয়নি? এতদিন চুপ ছিলেন কেন আপনি? বছরের পর বছর, 4 বছর ধরে বন্ধ কি করছিলেন এতদিন? আপনি পশ্চিমবঙ্গের টাকা খরচ করে আপনি নিজের ফুটানি করেছেন। আপনাদের, আমাদের যে অধিকার, আমাদের যেটা পাওনা, সেই পাওনা আদায় কোনো চেষ্টা হয়নি কেন? 4 বছর পর কেন ঘুম ভাঙলো আপনাদের? আগেও তো পার্লামেন্ট চলেছিল, আগে প্রতিবাদগুলো হয়নি কেন? কারণ আপনারা জানেন 100 দিনের কাজে যে পরিমাণ চুরি বাটপাড়ি হয়েছে বাংলায়, সেই চুরি বাটপাড়ি তথ্য প্রকাশ করা ঠিক নয়। চুরি বাটপাড়ি তো হয়েছে 100 দিনের কাজে, তার জন্য আপনি পারেন এতদিন আন্দোলন করতে, প্রতিবাদ করতে। আজ আপনি দেখছেন আর উপায় নাই, চলো সরকারি কোষাগার থেকে আপনি 100 দিনের কাজের টাকা দিয়েছেন কেন? আমাদের তো পাওনা ছিল এটা। আপনাকে কে টাকা দিতে বলেছিল নিজের পকেট থেকে? পশ্চিমবঙ্গের কোষাগার থেকে এই টাকা খরচ করার অধিকার আপনাকে কে দিয়েছে? এটা আইনগত অধিকার। কংগ্রেসের আমলে এটা তৈরি করেছিলাম আমরা, রাইট টু ওয়ার্ক, কাজের অধিকার, আইনি অধিকার তৈরি করেছিলাম আমরা, এবং সংবিধান সংশোধন করে করেছিলাম আমরা, সাংবিধানিক অধিকার করেছিলাম আমরা। তার জন্য সুপ্রিম কোর্ট পক্ষে রায় দিয়েছে, কারণ এটা সংবিধান, ভারতবর্ষের সংবিধান এটাকে স্বীকৃতি দিয়েছে, তাই সুপ্রিম কোর্ট এর পক্ষে রায় দিয়েছে। এতদিন কি করছিলেন? কুম্ভকর্ণে ঘুমাচ্ছিলেন এতদিন? কলকাতার বাতাসে লোকসভায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, পশ্চিমবঙ্গ সরকার সহযোগিতা না করায় রাজ্যে বহু রেল প্রকল্প আটকে আছে। তিনি বাংলার এমন অবাঞ্ছিত ঝুলে থাকা প্রকল্পের তালিকাও পাঠিয়েছেন। দেখুন, আমি যদি নিরপেক্ষ হই তাহলে এটা বলতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতা এখানটায় আছে। আমি যদি নিরপেক্ষ, আমি যখন রেলমন্ত্রী ছিলাম একই অবস্থা আমি দেখেছিলাম। আমি নিজে গেছিলাম ফুরফুরা শরীফে, মমতা ব্যানার্জি কথা দিয়েছিল তাদেরকে রেল লাইন করে দিবে। ফুরফুরা শরীফ যখন আমি গেলাম, আমাকে বললো তুহা সিদ্দিকিরা যে দাদা আমাদের রেল লাইনটা কি হবে না, বাংলার জন্য কিছু করবেন না? আমি বললাম জায়গা দিন, আমি দায়িত্ব নিয়ে করে দিচ্ছি। আমি রেল মন্ত্রকের মন্ত্রী আছি, আমি দায়িত্ব নিয়ে করে দিচ্ছি, জায়গা দিন। পশ্চিমবঙ্গ সরকার ভোটের আগে একের পর এক প্রকল্প ঘোষণা করেছিল মমতা ব্যানার্জি। আজকের যে পশ্চিমবঙ্গ সরকার, তার যিনি নেত্রী মমতা ব্যানার্জি, রেলমন্ত্রী থাকা অবস্থায় হাজারে হাজারে প্রকল্প ঘোষণা করেছে পশ্চিমবঙ্গে ভোট নেওয়ার জন্য। কোথায় কারখানা করে দিবে, কোথায় রেল লাইন করে দিবে, কোথায় মডেল স্টেশন করে দিবে, কিন্তু সেখানে না আছে জমি, না তার অস্তিত্ব। পশ্চিমবঙ্গে এমন জায়গাকে মডেল স্টেশন বলে বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে, যেখানে আজ পর্যন্ত রেল লাইনই যায়নি কোনোদিন। যেখানে রেল লাইন যায়নি সেখানে মডেল স্টেশন দিদি করে দিয়েছে। তো দিদির এই জাদুকরি সেদিন থেকে চলছে, আজও চলছে। এই বাংলায় বহু প্রকল্প ঘোষণা হয়েছে, কিন্তু তার জমি দেওয়া হয়নি। রাজ্যের ক্ষমতার বাইরে গিয়ে পশ্চিমবঙ্গের সমস্যা না বুঝে একের পর এক প্রকল্প এখানে ঘোষণা করা হয়েছে। আমি জমি পাবো তবে তো। এই যে আমি নসিপুর আজিমগঞ্জ রেল লাইন করে দিলাম, এই জমি উদ্ধার করতে আমার কাল ঘাম ছুটে গেছে। কাল ঘাম মানে কাল ঘাম ছুটে গেছে আমার। এই নসিপুর আজিমগঞ্জ রেল লাইন তৈরি করতে 26 বছরের মেহনত আমার, যার পরিণামে এই নসিপুর আজিমগঞ্জ রেল লাইন আমরা করতে পেরেছি। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি আমি। কাল ঘাম ছুটে গেছে আমার। জমির বদলে চাকরি দিতেও বাধ্য হয়েছি কিছু লোককে। তারপর এই জায়গায় ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়েছি আমরা, তারপর এই জায়গায় রেল লাইন করেছি। জমির বদলে চাকরি, এই প্রস্তাবকে রেল মানতে পারে না। এত চাকরি কোথায় পাবে? তাই তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তাদেরকে সহযোগিতা চাওয়া হয়েছে।
তারপর আমরা নসিপুর আজিমগঞ্জ রেল লাইন করতে পেরেছি। এটা পশ্চিমবঙ্গের সমস্যা শুধু একার নয়, সারা ভারতবর্ষে জমির সমস্যা আছে রেলের। সারা ভারতবর্ষে রেলের জমির সমস্যা আছে। অশ্বিনী বৈষ্ণব শুধুমাত্র পশ্চিমবঙ্গকে টার্গেট করলে এটা কিন্তু আংশিক সত্য হবে। আমি আবার বলছি, সারা ভারতবর্ষে রেলের এই সমস্যা আছে আছে আছে। শুধু তাই নয়, রেলের যা নিজের জমি সেই জমি রেল দখলে আনতে পারছে না। রেলের যেটা নিজের জমি সেই জমি রেল দখলে আনতে পারে না, কারণ পশ্চিমবঙ্গে যেমন জনবসতি বাড়ছে সেরকম এনক্রোচমেন্টও বাড়ছে রেলের জায়গায়। কারণ পশ্চিমবঙ্গের ডেন্সিটি অফ পপুলেশন কোয়াইট হাই। এখানে এত বেশি জনবসতি, এখানে রেল লাইনের জায়গা ফাঁকা রাখা অসম্ভব, ফলে সমস্যা। কলকাতার বাতাসে লেভেল 342-এর আশেপাশে। দেখুন, পশ্চিমবঙ্গে যদি ঠিক মতন পরিমাপ করা হয় তাহলে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ফার্স্ট হবে। আমি বলছি আপনাকে, দিল্লিতে আপনি যান, আপনি প্রতিদিন সেখানটায় যে মনিটরিং আছে এলাকায় এলাকায় কল্পনা করতে পারবেন না। তার জন্য AQI এয়ার কোয়ালিটি ইন্ডেক্স দিল্লিটা জানতে পারি আমরা, পশ্চিমবঙ্গটা জানতে দেওয়া হয় না। একবার পরীক্ষা করুন, কাউকে পরীক্ষা করার পারমিশন দিন। এই পশ্চিমবঙ্গে ভারতবর্ষ সব থেকে বেশি এই পশ্চিমবঙ্গে আপনার বাতাসে দূষণ পাওয়া যাবে। কলকাতা তো পাওয়া যাবে। কলকাতাকে তার জন্য বলা হয়, কলকাতা হচ্ছে যেটাকে আমরা বলি আমাদের রাজধানী, সেই রাজধানী হচ্ছে লাং ক্যান্সারের রাজধানী, সেই রাজধানী হচ্ছে হাঁপানির রাজধানী। আপনারা খোঁজ নিয়ে দেখবেন কলকাতায় লাংস ক্যান্সারের পরিমাণ কত, সব দূষণ তার কারণ। হাঁপানির রাজধানী কলকাতা, হাঁপানি রুগী দেখবেন কলকাতায়। এবং কলকাতার মানুষকে সঠিক তথ্য দেওয়া হয় না। কি করে হবে? মনে করুন আজকে দিল্লিতে 15 বছর পর 10 বছর পর আপনি গাড়ি চালাতে পারবেন না। কলকাতায় সমস্ত গাড়ি নিয়ে এসে এখানে চলছে। দূষণের কারণে দিল্লিতে গাড়ি যেগুলো চলতে দেওয়া হয় না, সব গাড়ি চলে আসছে কলকাতায়। কার মার্কেট গুলো কিসের? সব দিল্লি থেকে, যেখানে দূষণের কারণে রিজেক্টেড গাড়ি, সব রিজেক্টেড গাড়ি পশ্চিমবঙ্গে বিক্রি হচ্ছে। সেখানে দূষণ আমাদের কোথায় দূষণ হবে? কার মার্কেট কেন বাড়ছে এত? পাড়ায় পাড়ায় কার মার্কেট কিসের? দিল্লিতে গাড়ি চলতে দেবে না, সব পাঠিয়ে দিচ্ছে সস্তায়। এখানে আরামসে চলো। এখানকার যে মোটর ভেহিকেল, পয়সা ফেঁকো, তামাশা দেখো, কোনো অসুবিধা নাই। ভালো প্রশ্ন করেছো দাদা। সন্দেশখালী গাড়িতে ধাক্কা দুর্ঘটনায় আহত শেখ শাহজাহান মামলার অভিযুক্ত ঘোলাঘোল দুর্ঘটনায় মেরে দিতে পারে, ছেলে এবং গাড়ি চালক। মেরে দিতে পারে এরা। সাক্ষী এখন ট্রায়াল হয়তো হতে পারে, কাস্টডি ট্রায়াল হতে পারে, তার জন্য মেরে দাও সাক্ষীকে। করতেই পারে। এটাই তো মস্তানদের সব থেকে বড় কেরামতি। পশ্চিমবঙ্গে শাহজাহানদের যাতে কিছু না হয় তার জন্য পশ্চিমবঙ্গ সরকার সক্রিয়, করতেই পারে। এটা খুব স্বাভাবিক ঘটনা, মেরে দিতে চেষ্টা করছে। তাই যারা কাস্টডি মানে যারা উইটনেস আছে, সেই উইটনেসকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ বিভাগে। দাদা, 26-এর নির্বাচন দুজনের বিরুদ্ধে প্রার্থী দেবেন হুমায়ুন কবির। পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ দলগুলির সাথে লড়ার আহ্বান জানিয়েছেন। এই আদর্শে কতটা 26-এর ভোটে আঁচড় পড়বে বলতে পারবো না এগুলো। দেখো কে কোথায় কি বলছে তাদের ব্যাপার। আমরা একটা পার্টি করি, আমাদের কাছে কোনো প্রস্তাব যখন আসবে তখন আমরা বলবো। আমাদের কাছে কোনো প্রস্তাব কেউ দেয়নি। প্রস্তাব এলে দিল্লিতে পাঠাতে হবে, আমরা তো নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারি না। এখানকার প্রদেশকে বলতে হবে, দিল্লিকে বলতে হবে, তবে এসব হবে। দাদা, যে নিরাপত্তা এসেছিল আসার পর তার আগে কি তারপর জানা গেছে সেটা লোকাল সিকিউরিটি, হায়দ্রাবাদের সিকিউরিটি না, তৎক্ষণাৎ তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ওয়ানটু এটা দাবি করেছে যে আমার নামে ষড়যন্ত্র, আমাদের ষড়যন্ত্র। দেখুন কে কোথায় কি বোঝে আমি জানি না। কোথাকার সিকিউরিটি থেকে ভাড়া পাওয়া যায়, সিকিউরিটি ভাড়া পাওয়া যায়, এজেন্সি দায়িত্ব সিকিউরিটি ভাড়া, কোনো অসুবিধা নেই তো। না, সরকার তো দেয় না এগুলো। না, হায়দ্রাবাদ থেকে আসা কথা। হ্যাঁ, যেখান থেকে আনুক, আপনি ভারতবর্ষের যেখান থেকে নিয়ে আসুন, সেখান থেকে এজেন্সি আছে, তারা তো ভাড়া খাটায়। যেমন আপনি লেবার সাপ্লাই হয়, সেরকম বাউন্সার সাপ্লাইয়ের কোম্পানি আছে, মোটকা মোটকা তারা দেখতে বাউন্সার সাপ্লায়ার আছে। যেমন লেবার সাপ্লায়ার আছে, বাউন্সার সাপ্লায়ার আছে। যোগ দেওয়াকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্বের যে মৃত্যু হলো, লালটু চিকদার নামে এক তৃণমূল কর্মী, আবারও তৃণমূল কর্মীর গোষ্ঠীদ্বন্দ্ব মৃত্যু হবেই তো। কিছুদিন আগে সিদ্ধুকার যদি অপমান করেছে, অপমানটাতে একটা গোষ্ঠী করেছে, গোষ্ঠী সন্ধ্যা তো ওখানে প্রকট, তারই পরিণামে এইসব মৃত্যু হওয়া স্বাভাবিক। বলে একটা 22 তারিখ নতুন পার্টি এক বাউন্সার দেবে পশ্চিমবঙ্গে দেবে, আমরা অপেক্ষা করবো দেখার জন্য। তৃণমূল
থেকে অনেকে যোগাযোগ করছে। ওইটা যে তৃণমূল আবার যোগাযোগ করছে আর মনে করছে সব দাবি মেনে নিয়েছে এটাও তৃণমূল, হ্যাঁ তৃণমূল তো পা ধরবে এখন, তৃণমূল পা ধরবে, তার জন্য কোনো চিন্তা নেই। এই হুমায়ুনকে দিয়েই তো অন্যায় কাজগুলো করিয়েছে, আর সেই হুমায়ুনকে দল থেকে তাড়িয়েছে। অর্থাৎ কাজ করিয়ে নেওয়ার পর দিদি কাছে তা বোঝা হয়ে গেছে। এখন যখন প্রতিবাদ হচ্ছে, তৃণমূলের মধ্যে খলবলি মেশে গেছে, তৃণমূলের মধ্যে অনেক মুনাফেকের জন্ম হয়ে গেছে, তারা গ্রামে বেরোতে পারছে না। একটা ছেলেকে ডেকে নিয়ে গিয়ে তাকে জল খাইয়ে আর ওদিক থেকে কলকাতাতে নিয়ে গিয়ে তাকে দল থেকে তাড়ানোর ব্যবস্থা করছে। কি দরকার ছিল চালাকি করা? তাড়াবে তারা, রাখবি রাখ। মুনাফেকি করা কি দরকার ছিল? দিদি মুনাফেকদের নেত্রী। ডাকতে পারে কমিশন, দাবি করছেন বিজেপি নেতা রাহুল সিনহা। কেন বারবার এই 1 কোটি সংখ্যা তত্ত্ব নিয়ে খুব আগ্রহী বিরোধী দল রাজ্যে? এই সংখ্যা কতটা বেকায়দায় ফেলতে পারে শাসক দলকে? এটা শাসক দলকে কি বেকায়দায় ফেলবে জানি না, তো বিজেপিকে তো বেকায়দায় ফেলবেই ফেলবে। কারণ বিজেপি যে লক্ষ্য নিয়ে এটা ভাবছে যে 1 কোটি, তাদের সেই লক্ষ্য, তাদের ইচ্ছা পূরণ হবে না। এগুলো বেকার মানুষের মধ্যে। দেখুন, এসআইআর যদি এসআইআর হয় তো তার প্রবক্তা বিজেপি নেতা হবে কেন? 1 কোটি কেন, 10 কোটি নাম বাদ যাক, কিন্তু তার প্রবক্তা বিজেপি পার্টির নেতা হবে কেন? সেটা তো ফাইনাল স্ক্রুটিনি হওয়ার পর আমরা জানতেই পারবো। কিন্তু এখন থেকে তার প্রবক্তাগিরি করে বিজেপি পার্টির নেতারা কাকে ভয় দেখাতে চাইছে? আজকে দেখুন, মতুয়াদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেল, তার জন্য বিজেপি পার্টির নেতারা ভাবছে না। কিন্তু মতুয়াদের ভোটাধিকার থাকবে কি থাকবে না তারা জানে না, ভোট দিতে পারবে কিনা জানে না। সুপ্রিম কোর্টের নির্দেশ দেখেছেন আপনারা? তো তাদের জন্য না ভেবে 1 কোটি, কাকে বাদ দিতে চেয়েছেন 1 কোটি? আর মনে করুন 1 কোটি বাদ গেল না, তখন আপনি দায়িত্ব নেবেন আপনার স্টেটমেন্টে? ফালতু যত কথাবার্তা, কক অ্যান্ড বুল স্টোরি সব করছে। ভোটের দিন তার মধ্যে এরা আক্রান্ত বিএলও পর্দায় বিএলওর বাড়িতে গভীর রাতে ইটপাটকেল ভাঙলো জানলার কাজ। মনে করলে পুলিশ এখনই বার করে নিতে পারে। আমার ধারণা টিএমসি পার্টির কথা শুনছে না কোনো বিএলও, এবং তার জন্যই তার বাড়িতে ইটপাটকেল করেছে, এবং পুলিশের গ্যাথারটাই পড়েছে। এগুলো সব টিএমসির কাজ বলে আমি মনে করছি, এইটা অন্তত। রাজ্যে প্রায় 1